আজকের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত। শুরুতে একটা খুব মজার বা বলা যায় অদ্ভুত একটা ব্যাপার নিয়ে কথা বলা যাক। কেউ যদি এই মুহূর্তে তার স্মার্টফোনের স্ক্রিন টাইমটা একটু চেক করে, তাহলে খুব সম্ভবত দেখা যাবে যে দিনে 4, 5 বা তারও বেশি ঘন্টা কেটে গেছে শুধু অন্যের তৈরি করা ভিডিও বা পোস্ট দেখে। হ্যাঁ, আর ঠিক তার বিপরীতে নিজে নতুন কিছু তৈরি করার পেছনে হয়তো দেখা যাবে সময় ব্যয় হয়েছে একেবারে 0 মিনিট। ঠিক তাই। বিষয়টা আসলেই একটা বড় কন্ট্রাডিকশন। আমরা এমন এক যুগে বাস করছি যেটাকে বলা যায় সৃষ্টির চূড়ান্ত স্বর্ণযুগ, অথচ আমরা ক্রমশ পরিণত হয়েছি চূড়ান্ত পর্যায়ের ভোক্তায়। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই জায়গাটাতে একটু ফোকাস করতে চাই। একদম। আমাদের হাতে থাকা সোর্সগুলো থেকে আমরা আজ বোঝার চেষ্টা করব কেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ এখন আর শুধু জমানো টাকা বা জমি জমা নয়, বরং এই সৃষ্টি করার ক্ষমতাটাই আসল। রাইট। বিষয়টার গভীরে যাওয়ার আগে একটু পেছনের দিকে ফিরে তাকানো যাক। ধরুন আজ থেকে 20 বা 30 বছর আগের কথা। কেউ যদি তখন একটা বই লিখতে চাইতো, তাকে তো প্রকাশকদের দরজায় দরজায় ঘুরতে হতো, তাই না? হ্যাঁ, তখন তো ব্যাপারটা এমন সহজ ছিল না। একটা সাধারণ গান রেকর্ড করার জন্য বিশাল বাজেটের স্টুডিও ভাড়া করতে হতো। আর ব্যবসার তো কথাই নেই। বড় পুঁজি ছাড়া ব্যবসা শুরুর কথা কেউ ভাবতেই পারতো না। কিন্তু আজকের দিনের সমীকরণটা পুরোপুরি উল্টে গেছে। মানে পকেটে থাকা একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকলেই মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। পুরো পৃথিবীর মঞ্চ এখন আক্ষরিক অর্থে আমাদের হাতের মুঠোয়। আর এখানেই আসলে সবচেয়ে বড় প্যারাডক্স বা ধাঁধাটা লুকিয়ে আছে। ধাঁধা মানে কি রকম? ধরুন যখন সৃষ্টির সরঞ্জাম বা টুলস গুটি কয়েক মানুষের হাতে আটকে ছিল, তখন মানুষের মনে একটা আক্ষেপ ছিল। কিন্তু এখন ক্ষমতা যখন সবার কাছে পৌঁছে গেছে, তখন দেখা যাচ্ছে মানুষ সেই ক্ষমতার ব্যবহার না করে বরং আরো বেশি নিষ্ক্রিয় হয়ে পড়ছে। আচ্ছা, সুযোগ পেয়েও কেউ কাজে লাগাচ্ছে না। ঠিক তাই। সোর্সগুলো এই পরিবর্তনের পেছনের মনস্তাত্ত্বিক কারণটা খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছে। প্রযুক্তি আমাদের হাতে স্টুডিও মানের সরঞ্জাম তুলে দিয়েছে ঠিকই, কিন্তু আমাদের মস্তিষ্কের গঠন তো আর রাতারাতি বদলায়নি। হ্যাঁ, মস্তিষ্ক তো আর আপডেট হয়নি। একদম। মানুষের মস্তিষ্ক বিবর্তনীয় কারণেই সবসময় সবচেয়ে সহজ পথটা বেছে নিতে চায়, যেখানে কোনো এনার্জি বা শক্তি খরচ করতে হয় না। অর্থাৎ ঘন্টার পর ঘন্টা শুধু স্ক্রল করে যাওয়াটা মস্তিষ্কের জন্য অনেক বেশি আরামদায়ক। হ্যাঁ, বিষয়টা স্নায়ুবিজ্ঞানের দিক থেকে দেখলে খুব পরিষ্কার হয়ে যায়। যখন কেউ নিষ্ক্রিয়ভাবে শুধু কন্টেন্ট ভোগ করে বা প্যাসিভ কনজাম্পশনের মধ্যে থাকে, তখন মস্তিষ্ক কোনো রকম মানসিক পরিশ্রম ছাড়াই ডোপামিন রিলিজ করে। আর ডোপামিন তো আমাদের মস্তিষ্কের ওই রিওয়ার্ড সিস্টেমের মূল চালিকা শক্তি, তাই না? ঠিক ধরেছেন। ফলে খুব সস্তায় আনন্দ পাওয়ার একটা লুপ তৈরি হয়ে যায়। অন্যদিকে সক্রিয় সৃষ্টি বা অ্যাক্টিভ ক্রিয়েশনের জন্য তো মনোযোগ লাগে, পরিশ্রম লাগে, চিন্তার গভীরতা লাগে। মস্তিষ্ক এই কঠিন পথে যেতে চায় না। বুঝতে পেরেছি। এই কারণেই হাতের মুঠোয় সব টুলস থাকা সত্ত্বেও দিনের শেষে মানুষ কনজিউমার বা ভোগকারী হিসেবেই থেকে যায়, স্রষ্টা হয়ে উঠতে পারে না। হ্যাঁ, আর সোর্সগুলো আমাদের এটাই মনে করিয়ে দিচ্ছে যে যুগে যুগে স্রষ্টারাই পৃথিবী বদলায়, আর দর্শকরা কেবল সেই পরিবর্তনগুলো গ্যালারিতে বসে দেখে। ব্যাপারটা কল্পনা করলে অনেকটা মানে জাদুর লাইব্রেরির চাবি হাতে পাওয়ার মতো মনে হয়। জাদুর লাইব্রেরি, দারুণ একটা তুলনা। একটু বুঝিয়ে বলবেন কি? ধরুন এমন একটা বিশাল লাইব্রেরি আছে যেখানে যে কোনো মন্ত্র লিখে ম্যাজিক করা যায়। সব জাদুর বই কলম সেখানে সাজানো আছে। কিন্তু মানুষ সেখানে গিয়ে নিজে কোনো মন্ত্র বা বই না লিখে শুধু ঘন্টার পর ঘন্টা বসে বসে অন্যের বই পড়া দেখছে। জাদুর এই অসীম ক্ষমতা হাতে পেয়েও কেউ তার ব্যবহার করছে না। খুব সুন্দর বলেছেন। আসলে সব টুলস যখন এত সহজে পাওয়া যাচ্ছে, তখন আমাদের ভাবা উচিত আমরা নিজেদের কোথায় দেখতে চাই। সেটাই তো। সবকিছু যখন এত সহজ, তখন মানুষ কেন 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চায় সেই চিন্তা না করে প্রতিদিন এই সস্তা ডোপামিনের ফাঁদেই পা দিচ্ছে। এই যে আপনি 5 বছরের কথা বললেন, এই 5 বছরের টাইমলাইনের ধারণাটা আসলে আমাদের ভবিষ্যতের গতিপথ নির্ধারণের সবচেয়ে বড় মাপকাঠি হতে পারে। মানুষ তো সাধারণত খুব তাৎক্ষণিক ফলাফলের উপর নির্ভর করে বাঁচে। আজকের আনন্দটাই সব। হ্যাঁ, আজকের দিনে 3 ঘন্টা ভিডিও দেখলে কাল সকালে তো আর জীবনে কোনো বিশাল ক্ষতি হয়ে যাবে না। বিষয়টা মানুষের কাছে ঠিক এমন। কিন্তু এটাকে যদি একটু দীর্ঘমেয়াদী ভাবে চিন্তা করা যায়। হ্যাঁ,
যদি এটাকে কম্পাউন্ড বা চক্রবৃদ্ধি হারে চিন্তা করা যায় তবে ছবিটা পাল্টে যায়। নিষ্ক্রিয়ভাবে শুধু কন্টেন্ট দেখে গেলে 5 বছর পর একজন মানুষের জীবনে মৌলিক কোনো পরিবর্তনই আসবে না। সে তো 5 বছর আগের মতোই একজন ভোক্তা বা কনজিউমার থেকে যাবে, তাই না? একদম। হয়তো তার স্ক্রিন টাইম আরো বাড়বে, কিন্তু সক্রিয় সৃষ্টির পথটা একটা ভিন্ন টাইমলাইন তৈরি করে। ওই আরামের জায়গা থেকে বেরিয়ে এসে প্রতিদিন যদি কেউ কিছু না কিছু সৃষ্টির অভ্যাস করে তোলে। তাহলে ওই ছোট অভ্যাসটাই 5 বছর পর তাকে সম্পূর্ণ নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। ঠিক তাই। তার মানে আসল বাধাটা প্রযুক্তি বা সুযোগের অভাব নয়, বরং আমাদের মস্তিষ্কের আরাম খোঁজার প্রবণতা। কিন্তু আমি যদি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখি, অনেকেই হয়তো বলবেন যে তারা আসলে কিছু তৈরি করতে চান, কিন্তু তাদের কাছে যথেষ্ট ভালো কোনো আইডিয়া নেই। আচ্ছা। মানে কাজ শুরু করার জন্য তো অন্তত একটা দুর্দান্ত আইডিয়ার প্রয়োজন, তাই না? হ্যাঁ, ভাবেন। আর সোর্সগুলো ঠিক এই প্রচলিত ভ্রান্তিটাকে ভেঙে দিয়েছে। আমরা প্রায়শই মনে করি একটা নিখুঁত আইডিয়া হঠাৎ করে আকাশ থেকে পড়বে, অনেকটা আর্কিমিডিসের সেই ইউরেকা মুহূর্তের মতো। আর ভাবি তখনই আমরা কাজ শুরু করব। কিন্তু বাস্তবে কি সৃজনশীলতা এভাবে কাজ করে না? একেবারেই না। সোর্সের মতে মানুষের আসলে আইডিয়ার কোনো অভাব নেই। অভাব হলো কাজ শুরু করার সাহসের। আইডিয়া নিয়ে শুধু বসে থাকলে তা কখনোই পরিণতি পায় না, বরং কাজ করতে করতেই নতুন আইডিয়ার জন্ম হয়। হ্যাঁ, এটাকে কি আমরা মোমেন্টাম বা গতির সাথে তুলনা করতে পারি? অবশ্যই পারি। কাজ শুরু করাটাই হলো আসল ক্যাটালিস্ট বা প্রভাবক। কেউ যখন প্রথম ভিডিওটা বানাতে শুরু করে তখন সেই প্রক্রিয়ার ভেতরে থেকেই তার মাথায় দ্বিতীয় ভিডিওর আইডিয়া চলে আসে। রাইট। প্রথম লেখাটা লিখতে বসলেই তো শব্দের হাত ধরে দ্বিতীয় লেখার বিষয়বস্তু এমনিতেই চলে আসে। ঠিক বলেছেন। অর্থাৎ গতি নতুন গতির জন্ম দেয়, আর কাজই নতুন কাজের জন্ম দেয়। বসে বসে নিখুঁত আইডিয়ার জন্য অপেক্ষা করাটা আসলে প্রোক্রাস্টিনেশন বা গড়িবসি করার একটা ছদ্মবেশ মাত্র। এই জায়গাটিতে এসে একটা খুব স্বাভাবিক সংশয় বা বাস্তবসম্মত ভয়ের কথা মাথায় আসে। কিরকম ভয়? ধরুন, তত্ত্বগতভাবে কথাগুলো শুনতে দারুণ, কিন্তু বাস্তবে প্রয়োগ করতে গেলে তো একটা বড় ধাক্কা খেতে হয়। আমরা তো সবসময় শুনে এসেছি যে ফার্স্ট ইমপ্রেশন বা প্রথম ইমপ্রেশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমাজ বা চারপাশের মানুষ তো বিচার করতে ছাড়ে না। হ্যাঁ, সেটা তো করেই। তাহলে যদি কারোর প্রথম ভিডিওটি একদম বাজে হয় বা প্রথম লেখাটি পড়ে সবাই হাসাহাসি করে, তাহলে সেই ভয়াবহ সামাজিক অস্বস্তির ঝুঁকিটা কেউ কেন নেবে? প্রথমবারেই কি অন্তত একটা মানসম্মত বা নিখুঁত কাজ উপস্থাপন করাটা জরুরি নয়? আপনার পয়েন্টটা আমি বুঝতে পেরেছি। এই ভয়টার শিকড় আসলে অনেক গভীরে। বিবর্তনীয় মনোবিজ্ঞান বা এভলিউশনারি সাইকোলজির দিক থেকে দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে। আচ্ছা, সেটা কিভাবে? প্রাচীনকালে মানুষ যখন ছোট ছোট গোত্রে বা ট্রাইবে বাস করত, তখন সমাজের চোখে খারাপ হওয়া বা প্রত্যাখ্যাত হওয়ার অর্থ ছিল সরাসরি মৃত্যু। গোত্র থেকে বের করে দিলে তখন তো একা বেঁচে থাকা সম্ভব ছিল না। ও, বুঝতে পারছি। তো সেই ভয়টা এখনো কাজ করে? একদম। আমাদের মস্তিষ্ক আজও সেই প্রাচীন কোডিং মেনেই চলে। তাই যখন কেউ একটা সাধারণ মানের বা কাঁচা হাতের কাজ ইন্টারনেটে প্রকাশ করার কথা ভাবে, মস্তিষ্ক সেটাকে একটা অস্তিত্বের সংকট হিসেবে ধরে নেয়। তার মানে আমাদের মস্তিষ্ক আসলে একটা অপ্রয়োজনীয় অ্যালার্ম বাজাচ্ছে। আধুনিক যুগে তো আর কেউ কাউকে গোত্র থেকে বের করে দিচ্ছে না। ঠিক ধরেছেন। সোর্সগুলো জোর দিয়ে বলছে যে আধুনিক ডিজিটাল যুগে এই ভয়টা সম্পূর্ণ ভিত্তিহীন। আর এই অপ্রয়োজনীয় ভয়ের কারণেই জন্ম নেয় পারফেকশন বা নিখুঁত হওয়ার অপেক্ষা। আর এই পারফেকশনই তো কাজের সবচেয়ে বড় শত্রু, তাই না? হ্যাঁ, সোর্স স্পষ্টভাবে বলছে যে সবকিছু নিখুঁত হওয়ার অপেক্ষায় পৃথিবীতে হাজারো স্বপ্ন চিরতরে শেষ হয়ে গেছে। প্রথম সৃষ্টি কখনোই নিখুঁত হয় না, হওয়া সম্ভবও নয়। রাইট। প্রথম ভিডিওতে আলো বা শব্দের সমস্যা থাকবেই। প্রথম লেখায় ব্যাকরণগত ভুল বা দুর্বলতা থাকবে। প্রথম ব্যবসায় হয়তো পুরোটাই লোকসান হবে। কিন্তু এই ভুলগুলো বা ব্যর্থতাগুলো আসলে কোনো বাধা নয়। সোর্সের ভাষায় এগুলোই হলো শেখার অপরিহার্য অংশ। অর্থাৎ শূন্যের চেয়ে একটা বাজে বা ত্রুটিপূর্ণ কাজও অনেক বেশি মূল্যবান। গাণিতিকভাবে এবং যৌক্তিকভাবে তো তাই। একটা দুর্বল বা ত্রুটিপূর্ণ কাজকে পরবর্তীতে এডিট করে বা সংশোধন করে উন্নত করার সুযোগ থাকে। যে কাজটা অস্তিত্বশীল সেটাকে ঘষে মেজে ভালো করা যায়। কিন্তু পারফেকশনের ভয়ে যে কাজটা কখনোই শুরু করা হয়নি, যেটার কোনো অস্তিত্বই নেই, সেটাকে তো উন্নত করার কোনো উপায় নেই। একদম ঠিক। যে ব্যক্তি কাজ করে সে প্রতিদিন নিজের ভুলগুলো থেকে শেখে এবং নিজেকে উন্নত করে। আর যে ব্যক্তি শুধু নিখুঁত হওয়ার অপেক্ষায় বসে বসে অন্যের কাজ দেখে, সে আসলে সারা জীবন একই জায়গায় দাঁড়িয়ে থাকে।
পারফেকশন বা নিখুঁত হওয়ার চাপ মানুষের কাজ শুরু করার সাহসটাই কেড়ে নেয়। এটা সত্যি একটা বড় স্বস্তির জায়গা। মানুষের মনের ভেতর থেকে একটা বিশাল পাথরের বোঝা নামিয়ে দেওয়ার মতো। হ্যাঁ, আসলেই তাই। আচ্ছা, ধরে নিলাম কেউ এই পারফেকশনের ভূত মাথা থেকে নামিয়ে ফেললো। সে মেনে নিল যে তার প্রথম কাজগুলো জঘন্য মানের হবে। কিন্তু এরপর তো আসে ধারাবাহিকতার প্রশ্ন। ধারাবাহিকতা, হ্যাঁ, এটাও খুব চ্যালেঞ্জিং। কারণ একদিন অত্যন্ত সাহসের সাথে একটা বাজে কাজ প্রকাশ করার পর চারপাশের মানুষের নেতিবাচক প্রতিক্রিয়া দেখে তো যে কারোরই কাজ ছেড়ে দিতে ইচ্ছে করবে। তাহলে এই ভুলের মধ্য দিয়েই প্রতিদিন কাজ চালিয়ে যাওয়ার অভ্যাসটা কিভাবে গড়ে তোলা যায়? এখানে সোর্সগুলো একটা খুব বাস্তবসম্মত সমাধানের কথা বলছে। প্রতিদিন সৃষ্টি করার মানে কিন্তু এই নয় যে রোজ একটা মাস্টারপিস বা অসাধারণ কিছু তৈরি করতে হবে। ওহ, রোজ মাস্টারপিস বানানোর দরকার নেই। একেবারেই না। এই চাপটা নিলেই তো ধারাবাহিকতা ভেঙে যায়। বরং ছোট ছোট কাজের ধারাবাহিকতাই হলো বড় সাফল্যের ভিত্তি। একদিন হয়তো শুধু একটা আইডিয়া খাতায় লেখা হলো, পরের দিন হয়তো সেটা নিয়ে 5 মিনিটের একটা ভয়েস রেকর্ড করা হলো। আর তৃতীয় দিন হয়তো ভিডিও এডিটিং এর একটা ছোট টুল শেখা হলো। হ্যাঁ, ঠিক এভাবেই। এই ছোট ছোট কাজগুলো মস্তিষ্কের ওপর খুব একটা চাপ ফেলে না, ফলে ডোপামিনের অভাবটাও আর খুব বেশি প্রকট হয়ে ওঠে না। এই ব্যাপারটা বোঝার জন্য একটা খুব সহজ রূপক বা অ্যানালজি ব্যবহার করা যেতে পারে। ধরুন, বাগান করার কথা। আচ্ছা, বলুন তো শুনি। কেউ যদি মাটিতে একটা বীজ বুনে পরদিনই তার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে, তাড়াতাড়ি বড় হও, এখনই আমাকে ফল দাও, তাহলে ব্যাপারটা তো হাস্যকর দেখাবে, তাই না? হ্যাঁ, ভীষণ হাস্যকর। বীজটা কি ধীরে ধীরে বড় হওয়ার জন্য তো সময় দিতে হবে। প্রতিদিন নিয়ম করে একটু একটু পানি দিতে হবে, আলো বাতাসের সুযোগ করে দিতে হবে। জোর করে টেনে তো আর গাছ বড় করা যায় না। সৃষ্টির ব্যাপারটাও মনে হয় ঠিক তেমনই। চমৎকার একটা দৃশ্যপট। সোর্সগুলোর মূল সুর ঠিক এটাই। একটা বিশাল গাছ যেমন একদিনে হয় না, তেমনি কোনো সৃষ্টি বা দক্ষতা রাতারাতি ইতিহাস তৈরি করতে পারে না। হ্যাঁ, সময় তো দিতেই হবে। সোর্স অত্যন্ত পরিষ্কারভাবে 3টি উপাদানের কথা বলছে, যা সফল মানুষের জীবনে থাকে: সময়, ধৈর্য এবং ধারাবাহিকতা। আর এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য সবচেয়ে বড় মানসিক ফাঁদ থেকে বাঁচতে হবে: কোন ফাঁদটার কথা বলছেন? নিজেকে অন্যের সাথে তুলনা করা। ও হ্যাঁ, ইন্টারনেটের এই যুগে এটা তো খুব সাধারণ একটা সমস্যা। মানুষ যখন তার নিজের প্রথম দিনটাকে অন্যের 10 বছরের সাফল্যের সাথে তুলনা করে, তখন তো হতাশা আসাটাই স্বাভাবিক। ঠিক। সোশ্যাল মিডিয়াতে সবাই তো তাদের জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত বা চূড়ান্ত সাফল্যের ছবিটাই তুলে ধরে। কেউ যখন তার নিজের অগোছালো শুরুর সাথে ওই চকচকে চূড়ান্ত সাফল্যের তুলনা করে, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে। তাহলে উপায় কি? এই কারণে সোর্স একটা খুব শক্তিশালী নিয়মের কথা বলছে: নিজেকে অন্যের সাথে তুলনা না করে শুধু গতকালের নিজের সাথে আজকের নিজেকে তুলনা করা, এবং প্রতিদিন শুধু 1% ভালো হওয়ার চেষ্টা করা। 1%? হুম, এই 1% উন্নতির নিয়মটা শুনতে তো খুব সাধারণ মনে হচ্ছে। এর পেছনের প্রভাবটা কি আসলে অনেক গভীর? মানে প্রতিদিন মাত্র 1% পরিবর্তন কি আসলে কোনো বড় কিছু করতে পারে? এখানেই গাণিতিক জাদুর বিষয়টা আসে। আমরা সাধারণত লিনিয়ার বা সরল রৈখিক হিসাবে অভ্যস্ত, কিন্তু এই 1% উন্নতির নিয়মটা কাজ করে কম্পাউন্ড বা চক্রবৃদ্ধি হারে। আচ্ছা, মানে প্রতিদিনের উন্নতিটা যোগ হয়ে গুণ হতে থাকে। হ্যাঁ, যদি গাণিতিকভাবে দেখা যায়, কেউ যদি প্রতিদিন তার কাজে মাত্র 1% উন্নতি করে, তবে 1 বছর বা 365 দিন পর সে শুধু 365% ভালো হয় না। চক্রবৃদ্ধির হারের কারণে বছর শেষে সে তার শুরুর অবস্থার চেয়ে প্রায় 37.78 গুণ। মানে প্রায় 38 গুণ বেশি উন্নত বা দক্ষ হয়ে ওঠে। 38 গুণ, এটা তো অবিশ্বাস্য একটা সংখ্যা। এটাই হলো ক্ষুদ্র অভ্যাসের শক্তি। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে, যখন কেউ শুধু নিজের গতকালের ভার্সনের সাথে প্রতিযোগিতা করে, তখন সেখানে কোনো বিষাক্ত প্রতিযোগিতা বা হতাশা থাকে না। থাকে কেবল নিজেকে ছাড়িয়ে যাওয়ার নীরব প্রেরণা। একদম ঠিক। প্রতিদিনের এই ছোট ছোট জয়গুলো মানুষের আত্মবিশ্বাসকে এমন একটা জায়গায় নিয়ে যায়, যা বাইরে থেকে দেখে অনেকেই হয়তো হঠাৎ পাওয়া সাফল্য বলে মনে করে। সোর্সগুলো বারবার এই বিষয়টি তো জোর দিচ্ছে যে পৃথিবীতে বড় সাফল্য কখনোই হঠাৎ করে জাদুর মতো আসে না। হ্যাঁ, ওই যে হাজারো ছোট ছোট দিনের নিরবিচ্ছিন্ন পরিশ্রম, ভুল থেকে শিক্ষা নেওয়া, আর প্রতিদিনের এই 1% উন্নতি একদিন মানুষকে সবার চোখে বড় করে তোলে। ঠিক তাই।
আলোচনার এই পর্যায়ে এসে আমরা যদি পুরো বিষয়টার মূল নির্যাসটা একত্র করি, তাহলে সোর্সগুলোর চূড়ান্ত নিয়মটা কি দাঁড়াচ্ছে? নিয়মটা হলো প্রতিদিন অন্তত একটা জিনিস সৃষ্টি করা, তা যত ছোটই হোক না কেন। হ্যাঁ, সেটা যে কোনো কিছুই হতে পারে। এটা হতে পারে সোশ্যাল মিডিয়াতে একটা ছোট্ট চিন্তার প্রকাশ, নিজের তোলা একটা সাধারণ ছবি, একটা নতুন ডিজাইন, বা ডায়েরির পাতায় লেখা কয়েকটা লাইন। এমনকি নতুন কোনো সফটওয়্যার বা টুলের কাজ শেখা, অথবা নিদেন পক্ষে নতুন একটা আইডিয়া খাতায় লিখে রাখাও হতে পারে। ঠিক। এই যে প্রতিদিন কিছু না কিছু সৃষ্টি করার অভ্যাস, এটা শুধু যে আমাদের কাজের পরিধি বাড়ায় তা নয়, এটি আমাদের মানসিকতাকেই বদলে দেয়। আমরা ভোক্তা থেকে ধীরে ধীরে স্রষ্টায় পরিণত হই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রক্রিয়াটি প্রতিভা বা জিনিয়াস সম্পর্কে আমাদের সমাজের যে প্রচলিত ধারণা তাকে সম্পূর্ণ ভেঙে দেয়। আমরা তো সাধারণত মনে করি যে প্রতিভা বোধহয় জন্মগত কোনো জাদুর মতো বিষয়, তাই না? হ্যাঁ, কিন্তু সোর্স আমাদের দেখাচ্ছে যে জীবনের সবচেয়ে বড় শক্তি জন্মগত কোনো মেধা বা প্রতিভা নয়, বরং প্রতিদিন একটু একটু করে কিছু সৃষ্টি করার এই অবিচল অভ্যাস। প্রতিভা কোনো স্থির বিষয় নয়, এটি প্রতিদিনের কাজের মাধ্যমে ঘষে মেজে তৈরি করা যায়। আসলেই এই পুরো বিশ্লেষণটা আমাদেরকে আমাদের প্রতিদিনের প্রযুক্তি ব্যবহারের ধরন সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করে। হাতের মুঠোয় থাকা স্মার্টফোনটা শুধু একটা কনজাম্পশন মেশিন বা ভোগ করার যন্ত্র নয়, এটা একটা আস্ত প্রোডাকশন স্টুডিও। একদম। আর এই পুরো আলোচনার ভিত্তিতে সবশেষে একটা গভীর চিন্তার বিষয় আমি সবার সামনে তুলে ধরতে চাই, যা হয়তো আমাদের প্রচলিত কাঠামোগুলোকে প্রশ্ন করতে বাধ্য করবে। আচ্ছা, কি সেই প্রশ্ন? যেহেতু সোর্সগুলো আমাদের অত্যন্ত যৌক্তিকভাবে দেখাচ্ছে যে জন্মগত প্রতিভা নয়, বরং প্রতিদিনের সৃষ্টির অভ্যাসই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি এবং তার ভবিষ্যৎ নির্ধারণকারী উপাদান, তাহলে একবার ভাবুন তো, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা বা কর্মক্ষেত্রগুলো যদি শুধু পরীক্ষার খাতায় পাওয়া নম্বর, মুখস্থ বিদ্যা বা নিষ্ক্রিয়ভাবে জমা করা জ্ঞান দিয়ে আমাদের মূল্যায়ন না করত। তার বদলে যদি অন্য কিছু হতো? হ্যাঁ, এর বদলে যদি তারা আমাদের দৈনন্দিন কিছু না কিছু তৈরি করার অভ্যাস এবং ধারাবাহিকতা দিয়ে আমাদের মূল্যায়ন করত, তবে এই পৃথিবীটা আজ কতটা ভিন্ন হতে পারত। ওয়াও! আমরা কি তখন আরো অনেক বেশি উদ্ভাবনী, সৃজনশীল এবং সক্রিয় একটা সমাজ পেতাম না? ঠিক। এই প্রশ্নটার উত্তরই হয়তো আমাদের সবার এখন নিজের মতো করে ভাবা উচিত।